নমস্কার, আমি অনুভব। আজ আপনাদের জন্য একটু ভিন্ন স্বাদের গোয়েন্দা গল্প। কেন, সেটা শুনলেই বুঝতে পারবেন। আজ আপনারা শুনবেন মিরাজ বাল সুব্রমণিয়ামের কাহিনী ছোট মামার গোয়েন্দাগিরি। এটি কয়েকটি সিন্দুক নিয়ে কাহিনী এবং বেশ মজাদারও বটে। আজকের গল্প পাঠে স্নেহা এবং অভিষেক বোস এবং গল্পের সূত্রধার আমি অনুভব। শুরু হচ্ছে মীরা বাল সুব্রমণিয়ামের কাহিনী ছোট মামার গোয়েন্দাগিরি। সেবার ছোট মামা এলেন বেশ অনেকদিন পর। আমরা হই হই করে ওকে চেপে ধরে বললাম, ছোট মামা অনেকদিন পরে এসেছো, গল্প বলো। আমরা সবাই জানি ওর ভাঁড়ারে গল্পের অনেক স্টক। মা ওকে দেখে খুশি হয়ে বললেন, অনেকদিন পর এলি বীরু, তার মানে গুজরাটে তোর মন বসে গেছে। এবার ভবঘুরেমিটা ছেড়ে একটু থিতু হ দেখি। ছোট মামা বললেন, ছর্দি, জন্মাবার ক্ষণে বিধাতা পুরুষ যা কপালে লিখেছেন তা এড়াবার জো নেই কারো। কোনো একটা কিছু নিয়ে থিতু হওয়া আমার কপালে লেখা নেই, বুঝলে। তবে গুজরাট হচ্ছে এমন একখানা স্টেট যাতে কাজের কমতি নেই। ভালো না লাগলে একটা ছাড়লে অন্যটা পাওয়া যায়। ছোট মামা ওর কাঁধের ঝোলানো ব্যাগ থেকে সবার জন্য টুকটাক উপহার বার করছেন। মার জন্য গুজরাটি এমব্রয়ডারি করা কাঁচ বসানো বটুয়া, বাবার জন্য আবু পাহাড়ের পাথরে তৈরি পেন স্ট্যান্ড, ভাইদের জন্য বুকের ড্রাগন আঁকার টি শার্ট, ছোট বোনের জন্য একটা ডল পুতুল, বোধহয় নিউ মার্কেট থেকে কেনা। তারপর বলি, এটা তোর জন্য বলে কাগজে মোড়া একটা চৌকো মতন বাক্স আমায় দিলেন। খুলে দেখি একটা কাঠের বাক্স, ঢাকনাটায় খোদাই করা অপূর্ব কারুকার্য। বললাম, কি সুন্দর বাক্সটা। মাও বললেন, জিনিসটা সত্যিই সুন্দর। ওটার পেছনে একটা গল্পও আছে। ও মা, তাই নাকি? গল্পটা তো তাহলে বলতেই হবে ছোট মামা। আমরা সবাই চেপে ধরলাম। বলছি, তার আগে কড়া করে এক কাপ চা খাওয়াও দেখি। কড়া করে এক কাপ চা তৈরি করে নিয়ে এলাম। ইজি চেয়ারটায় আরাম করে টান টান হয়ে শুয়ে গল্প শুরু করলেন ছোট মামা। মাঝখানে ছেড়ে দিলেও ইদানিং গ্রেট শিলিগুড়ি টি কোম্পানির চায়ের এজেন্সিটা ফের ধরেছিলাম। গুজরাটে বাঘমার্কা চা খুব চলে, লোকাল কোম্পানির তৈরি। আমার পরামর্শ মতন গ্রেট শিলিগুড়ি টি কোম্পানি সিংহমার্কা চা গুজরাটের বাজারে ছড়াতে লাগলো এবং অল্প দিনের মধ্যেই বেশ পপুলার হয়ে গেল। আমি বললাম, সিংহ তো পশুর রাজা, বাঘকে হারাবে এ আবার নতুন কি? ছোট মামা ফের শুরু করলেন। সিংহমার্কা চা পপুলার হওয়ার ফল হলো যে বেশিরভাগ চাই আমার কোনো চেষ্টা ছাড়াই বিক্রি হয়ে যেত। লোকে বাড়ি বয়ে এসে অর্ডার দিয়ে যেত। খালি দু চারটে বড় দোকানে আমি মাঝে মাঝে যেতাম। এইরকম একটা বড় দোকানে মুকেশ ভাইয়ের সঙ্গে আমার আলাপ হলো। চা কিনতে এসে উনি ব্রুক-বন্ড লিপটনের মধ্যে দোনামোনা করছেন। আমি সিংহমার্কা চায়ের কথা বলায় মাথা নাড়লেন। অনামা কোম্পানির চা কিনে টাকা জলে ফেলতে রাজি নন উনি। ততক্ষণে দোকানদার ওর পরিচয় দিয়ে ফেলেছেন। মুকেশ ভাই প্যাটেল বিরাট ধনী, বোম্বেতে থাকতেন। ওখানকার শেয়ার মার্কেটে অনেক টাকা করেছেন, তবে সম্প্রতি স্থির করেছেন নিজের দেশেই আহমেদাবাদেই থাকবেন। বাড়িও কিনেছেন একটা, তবে আপাতত একাই থাকেন, ফ্যামিলি এখনো বোম্বেতে। গুজরাটে থেকে থেকে আমারও ব্যবসা বুদ্ধি পেকে গেছে। এক প্যাকেট সিংহ চা ওর হাতে গুঁজে দিয়ে বললাম, নিন না ব্রুক-বন্ড বা লিপটন, যা আপনার ইচ্ছে, কিন্তু এই প্যাকেটটা আমার উপহার। দয়া করে একটু টেস্ট করে দেখবেন। আর এই যে আমার কার্ড। আমার ব্যবসা বুদ্ধি যে ভুল চাল দেয়নি তার প্রমাণ পেলাম পরদিন সকালেই। ছুটির দিন দেরি করে উঠেছি, নিজেই স্টোভ জ্বেলে চা তৈরি করে পেয়ালাটা নিয়ে সবে বসেছি, এমন সময় ফোনটা বেজে উঠল। তুলে দেখি মুকেশ ভাই। মিস্টার বীরেশ্বর, আপনার সিংহমার্কা চা সকালে খেলাম, আমার তো খুব ভালো লাগলো। দামও দেখলাম লিপটন ব্রুক-বন্ডের চেয়ে কম। ভাবছি আপনার চাটা কিনলেই হতো।
মনের খুশি চেপে বললাম, তাতে কি, পরের বার কিনবেন। আচ্ছা, আপনার থেকে যদি ডিরেক্ট নিই তাহলে ডিলার্স ডিসকাউন্টটা পাবো তো? নিশ্চয়ই। মনে মনে ভাবলাম, অমন ব্যবসা বুদ্ধি না থাকলে আর এত টাকা করেছেন ভদ্রলোক। এর কদিন পরেই মুকেশ ভাইয়ের ফোন পে 5 পাউন্ড চা নিয়ে ওর বাড়ি গেলাম। ডিসকাউন্টের অঙ্কটা দেখে উনি খুব খুশি। আমাকে বললেন লাঞ্চ খেয়ে যেতে। আমার তো সপাকে খাওয়া, তাই কেউ খেতে বললেই তক্ষুনি রাজি হয়ে যাই, কাজেই আপত্তি করলাম না। খাওয়ার আগে মুকেশ ভাই ওর বাংলোটা ঘুরে ঘুরে দেখালেন। বিরাট বাংলো, কিন্তু ঘরগুলো ফাঁকা, ফার্নিচার প্রায় নেই বললেই চলে। কারণ জিজ্ঞেস করায় বললেন ওর ইচ্ছে বাড়িটাকে গুজরাটের শিল্পকলায় অ্যান্টিক এসব দিয়ে সাজাবেন। আজকাল বাড়ি অ্যান্টিক জিনিস কিছু না থাকলে যাতে ওঠা যায় না। আমি আবার তখন লাইব্রেরি থেকে আনা গুজরাটের ক্রাফটসের উপর একটা বই পড়ছিলাম, তাই ও বিষয়ে ছোটখাটো লেকচার ছেড়ে দিলাম একটা। উনি মন দিয়ে শুনে বললেন, বাহ, আপনি তো বেশ জানেন শোনেন এ বিষয়ে, ইন্টারেস্ট আছে মনে হচ্ছে। অবশ্য বেঙ্গলিতে টেস্ট খুব আর্টিস্টিক হয়, এটা সবাই জানে। বললাম, একজন ইন্টেরিয়ার ডেকোরেটরকে ডেকে ভাড় দিলেই আপনার বাড়ি সাজিয়ে দেবে। পুরনো জিনিস দিয়ে বাড়ি সাজাবো, তার জন্য আবার ইন্টেরিয়ার ডেকোরেটর টাকা কেন? আমার বন্ধুরাই আমাকে সাহায্য করবে। বলে আমার দিকে এভাবে তাকালেন, যেন আমাকে ওর বন্ধু হিসেবে গণ্য করছে। অবশ্য এরপর মুকেশ ভাইয়ের সঙ্গে মোটামুটি বন্ধুত্ব হয়ে গেল আমার। চায়ের প্যাকেটের দরকার ছাড়াই মাঝে মাঝে আমাকে নেমন্তন্ন করতে লাগলেন। রাত্রে খাওয়ার নেমন্তন্ন, খাওয়া শেষ হলে দুজনে গল্প গুজবও হতো, কারণ মুকেশ ভাইও আমার মতনই একা। একদিন রাত্রে ফোন এলো, বীরু ভাই কাল ফ্রি আছেন? সারাদিনের ব্যাপার কিন্তু। এজেন্সি বিজনেসের সুবিধা এই যে 10টা 5টার কোনো ব্যাপার নেই। বললাম, আপনি যখন বলছেন তখন ফ্রি আছি ধরে নি, কিন্তু ব্যাপারখানা কি? জানেন তো, গুজরাটের কাঠের খোদাইয়ের কাজ বিখ্যাত, বিশেষ করে পুরনো দিনের কাজ। বললাম, হ্যাঁ শুনেছি বটে। মুকেশ ভাই বললেন, খবর পেলাম বড়োদার কাছাকাছি চিকদরা বলে একটা গ্রামে মগন ভাই বলে একজনের বাড়িতে দুটো কাজ করা ছোট পুরনো সিন্দুক আছে। জানেন তো, আমার শখ অ্যান্টিক জিনিস দিয়ে ঘর সাজানো, তাই ও দুটো কিনবো ভাবছি। তবে জিনিস দুটোর বিউটি সম্বন্ধে আপনার মতামত পেলে ভালো হয়। আপনি যদি সঙ্গে যান। ফ্রিতে বেড়ানোর সুযোগ পেলে ছাড়ার পাত্র আমি নই। বললাম, নিশ্চয়ই যাব। কটায় রেডি থাকবো বলুন? সকাল 8টায় আমি আসছি। পরদিন ঠিক কাঁটায় কাঁটায় 8টায় মুকেশ ভাই এসে হাজির ওর অ্যাম্বাসাডার খানা নিয়ে। দেখলাম নিজে ড্রাইভ করছেন। ড্রাইভার নিলেন না যে? জিজ্ঞেস করলাম। অ্যান্টিকের ব্যাপারে বেশি জানাজানি না হতে দেওয়াই ভালো। আমার পাশের বাংলোর হরিবল্লভ প্যাটেলও অ্যান্টিকের খোঁজ করছেন। সবসময় আমার ওপর টেক্কা দেওয়ার জন্য মুখিয়ে আছেন ভদ্রলোক। ড্রাইভারদের আবার বড্ড মুখ আলগা হয়, তাই ভাবলাম কি দরকার এসব জানাজানি করার। শুনলাম চিকোদরা বরোদা থেকে প্রায় 25 কিলোমিটার আগে। আমরা তক্ষুনি রওনা দিলাম। দেখলাম একটু বয়স হলেও মুকেশ ভাইয়ের ড্রাইভিং এর হাত পাকা। ঘন্টা আড়াইয়ের মধ্যেই চিকোদরা পৌঁছে গেলাম আমরা। বললাম, মুকেশ ভাই, গ্রামটা বেশ বর্ধিষ্ণু মনে হচ্ছে। হবে না কেন, এখানে চাষ তো বেশিরভাগই তামাকের, চাষিদের হাতে তাই বিস্তর কাঁচা পয়সা। মগন ভাইও তামাকের চাষ করেন। গ্রামটা বর্ধিষ্ণু হলেও খুব বড় নয়। একটু খুঁজতেই মগন ভাইয়ের বাড়ি পেয়ে গেলাম। মগন ভাই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আসেন আসেন বলে ভেতরে নিয়ে গিয়ে বসালেন। গুজরাটি প্রথা মতন যেতেই ঠান্ডা জল নিয়ে এলো মগন ভাইয়ের মেয়ে। মগন ভাই বললেন, এখানেই দুপুরের খাওয়া খেয়ে যাবেন। এতে আমার আপত্তি করার কিছু ছিল না। তবে মগন ভাই বললেন,
কাজের কথা আগে হয়ে যাওয়াই ভালো। চলুন, সিন্দুক দুটো দেখবেন। বারান্দা দিয়ে বেরিয়ে উঠোন পেরিয়ে পিছনের দিকে একটা ঘরে আমাদের নিয়ে এলেন মগন ভাই। দরজাটা তালা বন্ধ। পকেট থেকে চাবি বার করে খুললেন উনি। ঘরে ঢুকলাম আমরা। ঘরে একটাও জানলা নেই, বেশ অন্ধকার। আলো জ্বাললেন মগন ভাই। দেখলাম বেশ কম পাওয়ারের বাল্ব। ম্লান আলোতে দেখলাম 3টে কাঠের সিন্দুক পাশাপাশি রাখা, দুটো মাঝারি মাপের এবং এক সাইজের, তৃতীয়টা অনেক ছোট। 3টে সিন্দুকই কালচে দেখাচ্ছে, পুরনো হাওয়াতে বোধ হয়। আর 3টে সিন্দুকের গায়ে আর ডালায় চমৎকার খোদাই করা কাজ। আমি বেশ মুগ্ধ হয়ে খোদাইয়ের কাজ দেখতে লাগলাম। মুকেশ ভাই প্রথমেই কিন্তু জিজ্ঞেস করলেন, ওই ছোট সিন্দুকটা কার জন্য? মগন ভাই বললেন, ওটা অন্য এক সেট বুক করে গেছে, 2-1 দিনের মধ্যেই এসে নিয়ে যাবেন। কোন সেট? মাফ করবেন, নাম বলতে মানা আছে। আপনি যে দুটো সিন্দুক নেবেন বলেছেন সেগুলো দেখুন না। সিন্দুক দুটোর দিকে এক নজর তাকিয়ে মুকেশ ভাই বললেন, 1 গিলাস জল খাওয়াতে পারেন? দাঁড়ান, নিয়ে আসছি। মুকেশ ভাই তখনই আমার দিকে ফিরে বললেন, বীরু ভাই, আমার সন্দেহ হচ্ছে এই ছোট সিন্দুকটা হরিবল্লভ প্যাটলি বুক করিয়েছেন। মুখে আমি এসব অ্যান্টিকের মালিক হতে দেব না। আমি 3টে সিন্দুকই কিনতে চাই। বললাম, হ্যাঁ তা কিনুন, কিন্তু এই মগন ভাইয়ের খবর আপনি পেলেন কোথা থেকে? আমার বন্ধু হীরালাল চম্পালালের কাছ থেকে। উনি আবার মগন ভাইয়ের খোঁজ পেয়েছিলেন ওর এক বন্ধুর কাছ থেকে। তার মানে ওদেরকেও মগন ভাই এরকম অ্যান্টিক সিন্দুক বেঁচেছিল? হ্যাঁ। জানিস তো বলি, আমার একটু আবার খুঁতখুঁতে মন, তাই কেমন একটা খটকা লাগলো। শুনেছিলাম এই সিন্দুকগুলি মগন ভাইয়ের পরিবারের পুরনো সিন্দুক, কিন্তু ওদের পরিবারে কটা সিন্দুক ছিল? 5-6টা? একটু আজগুবি মনে হচ্ছে নাকি? কিন্তু ততক্ষণে মগন ভাই জলের গেলাস নিয়ে ফিরে এসেছেন, তাই আমার সন্দেহের কথাটা আর মুকেশ ভাইকে বলা হলো না। জল খেয়ে উনি এক পাশে সরে নিচু গলায় মগন ভাইয়ের সঙ্গে কথা বলতে লাগলেন, বোধহয় দামের বিষয়। আমি সিন্দুক দুটোর দিকে মন দিলাম। মগন ভাই একবার আমার দিকে ফিরে বললেন, পুরানো জিনিস ধুলোবালি পরিষ্কার করা হয়নি। বললাম, তাতে কি, হাত ধুয়ে নেব। তবে সিন্দুকগুলো তো বলছেন আপনার ঠাকুরদার বাপের আমলের। আপনার বাড়িটাও কি তাই? এখনো কিন্তু বেশ মজবুত আছে। মগন ভাই হেসে বললেন, আরে না না, এ বাড়ি তো আমি বানিয়েছি বছর 15 আগে। আমার ঠাকুরদা বা তার বাবা খুব গরিব ছিলেন, মেটে ঘরে থাকতেন। জমি জমা করেন আমার বাবা, আমিও অবশ্য সাধ্যমতো বাড়িয়ে গেছি। বলে আত্মপ্রত্যয়ের হাসি হাসলেন। ওর কথা শুনে আমার কিন্তু সন্দেহ বেড়ে গেল। মগন ভাইয়ের পূর্বপুরুষেরা গরিব ছিলেন, মাটির ঘরে থাকতেন, তবু 5-6টা খোদাই কাজের সিন্দুক কিনলেন কি করে? আজকালকার মতো না হলেও কিছু দাম তো ছিলই তখন। তবে কি সিন্দুকগুলো পুরনো নয়? আমাদের ঠকাচ্ছেন মগন ভাই? সিন্দুকগুলো আরো খুঁটিয়ে দেখতে লাগলাম, আর ডালা তুলে ভেতরটা দেখতে গিয়েই ব্যাপারটা আমার চোখে পড়ল। ডালার কবজাটার স্ক্রুগুলো ধুলোর আস্তরণের ভেতর থেকে কেমন চকচক করছে। মগন ভাইয়ের যেন চোখে না পড়ে এইভাবে পিছন ফিরে পকেট থেকে রুমাল বার করে কবজাটা ভালোভাবে ঘষে দিতেই দেখলাম স্ক্রু দুটো সত্যি চকচক করছে, এবং সন্দেহ নেই ও দুটো একেবারে নতুন। এরপর অন্য সিন্দুকটা খুলে তার কবজা ঘষতেই দেখলাম ওর স্ক্রুগুলোও নতুন। অর্থাৎ যতদূর মনে হচ্ছে সিন্দুক দুটো পুরনো নয়, হালের তৈরি। একবার ভাবলাম মগন ভাইকে চেপে ধরি, তারপর ভাবলাম আর একটু প্রমাণ জোগাড় করতে হবে।
নয়তো আমার অভিযোগের উপর উত্তরে মগন ভাই যদি বলেন যে পুরনো কবজা খারাপ হওয়াতে নতুন কবজা লাগিয়েছেন উনি। সিন্দুক দুটো আরো ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলাম। আবিষ্কার করলাম যে খোদাই কাজের ডিজাইনের খুব সামান্য হেরফের থাকলেও দুটোই মোটামুটি এক। তারপর তৃতীয় সিন্দুকটা দেখতে গিয়ে দেখি ওটার ডিজাইনটাও মোটামুটি একই ধরনের, ঠিক যেন অর্ডারি মাল। আমার সন্দেহটা আরো একটু বাড়ল। কি করব ভাবছি, এমন সময় মুকেশ ভাই আমাকে ডেকে হেসে বললেন, বীরু ভাই, মগন ভাই 3টে সিন্দুকই আমাকে বেচতে রাজি হয়েছেন, মোট 25,000 টাকায়। 25,000? আমি তো বনে গেল। অ্যান্টিক জিনিস দামই হয়ে যায়নি, কিন্তু তাই বলে এত দাম? মুকেশ ভাইকে কিন্তু একটু বিচলিত মনে হলো না, বরঞ্চ মনে হলো উনি এরকম একটা কিছুই আশা করেছিলেন এবং টাকার সঙ্গেই এনেছেন। হাতে কিছু সময় নেওয়ার জন্য বললাম, ভেরি গুড, কিন্তু টাকার লেনদেনটা খাওয়া দাওয়ার পর করলে হয় না? মগন ভাই, চিকোদারার হাওয়ায় যেন খিদেটা জাগিয়ে উঠেছে। খাওয়ার পর মুকেশ ভাই বললেন উনি একটু বিশ্রাম নিতে চান। আমি কিন্তু আমার ঝোলানো ব্যাগটা কাঁধে নিয়ে বললাম, আমি একটু ঘুরে আসছি, গ্রামটা দেখতে চাই। মগন ভাই জিজ্ঞেস করলেন, সঙ্গে কাউকে দি? বেরিয়ে তো পড়লাম এবং ক্যামেরাটায় 2-4টে এলোপাথারি শটও নিলাম, কিন্তু যে কাজের জন্য বেরোলাম সেটা করব কিভাবে? মনে হলো বসে একটু চিন্তা করা দরকার। একটু হাঁটতেই পেয়ে গেলাম চায়ের দোকান, প্রায় ফাঁকা। ঢুকে 1 গ্লাস চায়ের অর্ডার দিলাম। অনুপ্রেরণার ওপর ভর তখনও মাথায় জোরদার। চায়ের দোকানদারকে বললাম, আমি একজন সাংবাদিক, শুনলাম এখানে একজন কারিগর আছে যে কাঠের খোদাই কাজ চমৎকার করে, ওর ইন্টারভিউ নিতে চাই, এসেছি আমি। বাড়িটা কোথায় একটু বলে দিতে পারেন? চায়ের দোকানদার বললেন, ইন্টারভিউ মানে কাগজে ছাপা হবে? তা আমাদের গ্রামের একটি ছেলে এই কাজ করে, অনিল মাকওয়ানা। 2-1 বছর আগে এই গ্রামে এসেছে। ওর বাড়ি হচ্ছে নফসিরিতে, ওখানেই আগে থাকতো। হ্যাঁ, আমার দোকানের এই বাচ্চা ছেলেরাই আপনাকে ওর বাড়ি পৌঁছে দিতে পারবে। চায়ের দোকানের বাচ্চা ছেলেটা এরপর আমাকে অনিল মাকওয়ানার বাড়ি পৌঁছে দিল। গিয়ে দেখলাম যা ভেবেছিলাম তাই। বাড়ির সামনের দিকের ঘরেই কাঠ খোদাইয়ের কাজ করছিল। বছর 30 বয়স, বেশ দোহারা চেহারা, কিন্তু চেহারার একটা নম্র ভাব আছে। আমার প্রশ্নের উত্তরে নমস্কার করে জানালো যে উনি অনিল মাকওয়ানা। তারপরে জিজ্ঞেস করলো আমি কিছু অর্ডার দিতে চাই কিনা। চল জ্যান্ত মিথ্যে কথাটা অবশ্য ওকেও বলতে হলো, অর্থাৎ আমি একজন সাংবাদিক এবং তার একটা ইন্টারভিউ নিতে চাই। ছেলেটি তো মহা খুশি, বলল, কাগজে ছাপা হবে ইন্টারভিউ? গুজরাটি কাগজে? নিশ্চয়ই, ইংরেজি কাগজেও বেরোবে। ভাগ্যির সঙ্গে একটা নোট বই ছিল, তাতে কিছু টুকে নিলাম অনিল মাকওয়ানার সম্বন্ধে, ছবিও তুললাম 2টো। কিন্তু যে কথা জানতে এসেছি সেটা জানবো কি করে? এ ঘরটায় তো কোনো সিন্দুকের চিহ্ন মাত্র নেই। লক্ষ্য করলাম সামনের দরজাটা বাদে ঘরটায় আরো 2টো দরজা আছে। একটা দরজা বারান্দার দিকে খোলা, অন্য দরজাটা একটা ঘরের, মনে হলো শুধু ভেজানো। বেশ নির্লজ্জের মতো 1 কাপ চা চেয়ে বসলাম। অনিল মাকওয়ানা উঠে বারান্দা দিয়ে ভিতর বাড়িতে চলে গেল চায়ের কথা বলতে, আর আমিও সেই সুযোগে ভেজানো দরজাটা ঠেলে ঢুকে পড়লাম ঘরে। হ্যাঁ, একটা ঘরই বটে, তবে অন্ধকার। হাতরে আলোর সুইচটা টিপে দিতেই দেখি সামনে 2টো সিন্দুক। মুকেশ ভাই যেরকম কিনতে যাচ্ছেন অবিকল সেরকম দেখতে, খোদাইয়ের ডিজাইনও এক।
তফাৎ শুধু এই যে এই দুটো চকচকে নতুন, গা থেকে পালিশের গন্ধ বেরোচ্ছে। ক্যামেরাটা বার করে ক্লিক ক্লিক করে দুটো ছবিও তুলে নিলাম। ক্যামেরাটা ব্যাগে পুরে ঘুরেই দেখি দরজায় অনিল মাকওয়ানা দাঁড়িয়ে, মুখখানা ফ্যাকাশে। বলল, এগুলো এক খদ্দেরের অর্ডার। বললাম, হ্যাঁ জানি, এই গায়ের মগন ভাই, যিনি এগুলো অ্যান্টিক বলে চালাচ্ছেন। আপনি কি যাতা বলছেন? দেখলাম অনিল মাকওয়ানা ঘামতে শুরু করে দিয়েছে। কিন্তু বলেছিলাম না, ছেলেটিকে দেখে মনে হয়েছিল একটু নরম স্বভাবের, তাই একটু ভড়কি দিতে এইসব স্বীকার করে ফেললো। মগন ভাই যে ওকে এই কাজের জন্যই নফসিরি থেকে আনিয়েছেন তাও, কিন্তু নতুন সিন্দুককে কি করে পুরনো সিন্দুকের চেহারা দেয় সে সম্বন্ধে মুখ খুলল না। বলল সেটা নাকি মগন ভাই করেন। আমিও আর পিড়াপিড়ি করলাম না, আফটার অল আমি তো আর ওই ব্যবসা করতে যাচ্ছি না। মগন ভাইয়ের ওখানে ফিরে দেখি বারান্দায় অস্থিরভাবে পায়চারি করছেন মুকেশ ভাই, আর একটা চেয়ারে বসে মগন ভাই। বাড়ির সামনে দাঁড় করানো মুকেশ ভাইয়ের গাড়ির উপরের ক্যারিয়ারে চটে মোড়া দুটো সিন্দুক, তৃতীয়টা বোধহয় ডিকিতে। মুকেশ ভাই আমাকে দেখি রাগত সুরে বললেন, কোথায় গিয়েছিলেন বীরু ভাই? আপনার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি, রওনা হতে বড্ড দেরি হয়ে গেল। একটা খালি চেয়ার টেনে জুত করে বসে মগন ভাইয়ের দিকে চেয়ে বললাম, গিয়েছিলাম অনিল মাকওয়ানার কাছে। অনিল মাকওয়ানা? সে আবার কে? মুকেশ ভাই কিছুটা বিস্মিত। বললাম, সেটা হয়তো মগন ভাই আপনাকে ভালো বলতে পারবেন। তবে মুকেশ ভাই, 25,000 টাকা যদি মগন ভাইকে দিয়ে থাকেন তবে ফেরত দিন এক্ষুনি সেটা। সিন্দুকগুলো অ্যান্টিক নয় মোটেই। মুকেশ ভাই তো হতভম্ব। মগন ভাই গর্জে উঠলেন, কি যাতা বলছেন আপনি? বললাম, শান্তি শান্তি, উত্তেজিত হবেন না খামোকা, যা বলতে এসেছি শুনুন আগে। এরপর খুলে বললাম সবকিছু, আমার সন্দেহের কথা, অনিল মাকওয়ানার খোঁজ পাওয়া, ওর সব কিছু স্বীকার করা ইত্যাদি। মুকেশ ভাই এমনিতে বেশ ঠান্ডা মানুষ, কিন্তু সব শুনে অসম্ভব রেগে গেলেন। মগন ভাইকে মারতে যান আর কি। বললেন, আমি এক্ষুনি পুলিশে যাচ্ছি, তোমার নামে কেস করব। মগন ভাইয়ের অবস্থা তখন কাহিল। অতি কষ্টে থামালাম মুকেশ ভাইকে। বললাম, থানা পুলিশ করে কি হবে মুকেশ ভাই? সাক্ষী দেওয়া বা দিনের পর দিন কোর্টে হাজিরা দেওয়ার সময় কোথায় আপনার? এর চেয়ে আপনার টাকা ফেরত নিয়ে নিন, আর মগন ভাই যদি কথা দেন যে এই বিজনেস আর করবেন না। মগন ভাই হাত জোড় করে বললেন, অবশ্যই কথা দিলাম, এ বিজনেস আর না। মগন ভাইয়ের লোকেরা গাড়ি থেকে সিন্দুকগুলো নামাতে যাবে এমন সময় আমার মাথায় একটা আইডিয়া এসে গেল। মুকেশ ভাইকে বললাম, দেখুন, সিন্দুকগুলো অ্যান্টিক নয় বটে, কিন্তু ওদের খোদাই কাজ খুব সুন্দর। অনিল মাকওয়ানা সত্যি একজন শিল্পী। আপনি ওগুলো নতুন সিন্দুকের দরেই কিনে নিন না, আপনার ঘরে ওগুলো চমৎকার মানাবে। কিন্তু শেষ পর্যন্ত 25,000-এর বদলে 2500-তে সিন্দুকগুলো কিনলেন মুকেশ ভাই। আহমেদাবাদে ফিরে সোজা নিজের বাংলোতে চলে এলেন মুকেশ ভাই। আমার পরামর্শ মতন বড় দুটো সিন্দুক ওর হল ঘরে ও ছোট সিন্দুক ওর স্টাডি রুমে রাখলেন। সত্যি চমৎকার দেখাচ্ছিল সিন্দুকগুলো। মুকেশ ভাইও স্বীকার করে নিলেন একথা। এ পর্যন্ত সিন্দুকটা খুলিনি আমরা। তখন খুললাম, ওই সিন্দুকেই ছিল ওই ছোট বাক্সটা। বোধহয় অনিল মাকওয়ানা ভুলে রেখেছিল। বাক্সটা বার করে একটু উল্টে পাল্টে দেখলেন মুকেশ ভাই, তারপর আমাকে ওটা দিয়ে বললেন, বীরু ভাই, এটা আপনাকে দিলাম। আর বলি, আমিও তক্ষণে ঠিক করে ফেললাম যে ওই বাক্সটা তোর জন্যে। ছোট মামার গল্প শেষ হলে মা বললেন,
কিন্তু বীরু, তোর মুকেশ ভাই বড্ড কিপটে মনে হচ্ছে। ওর অতগুলো টাকা বাঁচিয়ে দিলি, আর তোকে দিল শুধু একটা ছোট বাক্স। ছোট মামা হেসে বললেন, যদি একটা সিন্দুক দিয়ে দিতেন তাহলে এই ছোট ঘরে রাখতে কোথায়? শেষ হলো আজকের নিবেদন ছোট মামার গোয়েন্দাগিরি। যদি নিবেদনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু গল্প আমরা আনতে পারি আগামীতে। গল্প পাঠে স্নেহা, ছোট মামা এবং চা বিক্রেতার ভূমিকায় অভিষেক বোস, মায়ের চরিত্রে অঙ্কনা মুখার্জি, মগন ভাইয়ের ভূমিকায় শন ব্যানার্জি, অনিল মকবানির চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, মুকেশ ভাই কাহিনীর সূত্রধার এবং গল্প পরিচালনায় আমি অনুভব মুখার্জি। কাহিনী সূত্র রচনা দিদি প্রিয়া রায়, সহকারী ঐশী ভট্টাচার্য, তত্ত্বাবধানে সোনামণি সাহা, সহযোগিতায় সঙ্গমিত্রা তালুকদার, উপদেষ্টা হিয়া মুখার্জি। আগামী সোমবার আরও একটি নতুন গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময়। সঙ্গে থাকুন। নমস্কার।